রোলের উপপাদ্য, এই উপপাদ্যটি পরীক্ষায় যে কতবার আসছে এটা আসলে বলেই শেষ করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ মেজর এবং নন মেজর উভয়ের জন্য। আজকের ক্লাসে আমি এই রোল থিওরামটা খুব সহজভাবে বুঝিয়ে দিব। চলে আসো, আমি শুরুতে চলে যাই ক্লাসে। আমাদের এখানে তো বলছে যে রোলের উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। তার মানে আগে আমাদেরকে বর্ণনা করতে হবে, তারপরে এখানে প্রমাণ করতে হবে। দেখো, আমি শুরুতে এখান থেকে শুরু করবো বর্ণনা। এখানে লিখবা যদি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ফাংশন। এখন এখানে যে বিজ্ঞানী রোল সাহেব আসলে কি বলেছেন সেটাই আসলে মূলত বর্ণনা। তো সেই বর্ণনাকে আমাদের লিখতে হবে। প্রথমত তিনি বলেছেন যে এ কমা বি বদ্ধ ব্যবধিতে এই ফাংশনটা কি হবে, অবিচ্ছিন্ন হবে। আবার বলেছে এই এ কমা বি খোলা ব্যবধিতে কি হবে, এটা অন্তরীকরণ যোগ্য। এবং যদি এফ অফ এ এবং এফ অফ বি সমান হয়, অর্থাৎ এফ অফ এ ইকুয়াল এফ অফ বি হয়, তবে এই এ ও বি এর মধ্যে এক্স এর অন্তত পক্ষে এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে আমরা বলতে পারবো এফ প্রাইম সি ইকুয়াল কত, 0। যেখানে এই সি এর অবস্থানটা এখানে বলা আছে যে এ ও বি এর মধ্যে, অর্থাৎ যেখানে আমরা বলতে পারি এ লেস দ্যান সি লেস দ্যান বি। ওকে, তাহলে বর্ণনা হচ্ছে এতটুকু। তোমরা জাস্ট একবার করে প্র্যাকটিস করলে আমার কাছে মনে হয় এটা মনে থাকবে এবং এটা পরীক্ষায় লিখতে পারবা। এরপর চলে আসো, দেখো প্রমাণে আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখন প্রমাণে আমরা কি লিখবো, দেখো যেহেতু আমাদের এখানে বলা আছে যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ফাংশনটি এ কমা বি বদ্ধ ব্যবধিতে কি বলো, অবিচ্ছিন্ন। যেহেতু এই ব্যবধিতে অবিচ্ছিন্ন, কাজেই আমরা এখানে বলতে পারি এই এ কমা বি বদ্ধ ব্যবধিতে ফাংশনের কি থাকবে, গরিষ্ঠ মান থাকবে, অথবা লঘিষ্ঠ মান, অথবা উভয় মানই থাকবে। তাহলে দেখো লিখবো যে গরিষ্ঠ মান অথবা লঘিষ্ঠ মান, অথবা কি থাকবে, অথবা উভয় মানই থাকবে। ওকে, এখন আমরা যেহেতু বললাম যে লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান, এখন আমরা ধরে নিব একটা লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান। তাহলে দেখো আমরা লিখবো যে মনে করি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান যথাক্রমে এম এবং এম। অর্থাৎ আমরা একটা ধরলাম হচ্ছে কি, এখানে লঘিষ্ঠ মানকে আমরা ধরলাম কত বলো, এখান থেকে স্মল এম, আর গরিষ্ঠ মানকে ধরলাম কত, এখানে ক্যাপিটাল এম। এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ মান, এটা হচ্ছে গরিষ্ঠ মান। ওকে, এখন যেহেতু এখানে আমরা লঘিষ্ঠ গরিষ্ঠ মান ধরে নিলাম, এখন এখানে কি কি ঘটনা ঘটতে পারে, এখানে লঘিষ্ঠ মান ও গরিষ্ঠ মান সমান হতে পারে, আবার সমান নাও হতে পারে, দুইটা ঘটনা ঘটতে পারে। তাই আমরা লিখবো এখানে যেখানে এম ইকুয়াল এম বা এম নট ইকুয়াল এম হতে পারে, দুইটা যে কোনোটা এখানে ঘটতে পারে। এখন এই দুইটা যদি এম ইকুয়াল এম হয় তখন কি হবে, আবার এম নট ইকুয়াল এম হলে তখন কি হবে, এই দুইটা জিনিস আমরা এখন বের করবো, প্রমাণ করে দেখবো আসলে। তাহলে এখন চলে যাচ্ছি নেক্সট পেজে। আমরা এখানে বললাম যে যখন যখন এম ইকুয়াল এম, যখন এম ইকুয়াল এম তখন আসলে কি হবে, তখন দেখো এফ অফ এক্স কি হবে, আমাদের ধ্রুবক হবে। যখন অর্থাৎ লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান যদি কখনো সমান হয় তখন সেই ফাংশনটা কি ধ্রুবক থাকবে, অর্থাৎ সেই ফাংশনে কোনো চলক থাকবে না। তো যখন এম ইকুয়াল এম, তখন আমরা এম ইকুয়াল এম, তখন আমরা বলতে পারি এফ অফ এক্স হচ্ছে ধ্রুবক। এখন যদি এটাকে আমরা ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে, তাহলে এফ অফ এক্স কে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায় বলো আমাদের, এখানে এফ প্রাইম অফ এক্স পাওয়া যায়। আর ধ্রুবককে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে, এখানে 0 পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি যে এফ প্রাইম সি ইকুয়াল 0। সি কেন, দেখো এক্স এর পরিবর্তে জাস্ট আমরা সিটাকে রিপ্লেস করলাম, এখানে এক্স ছিল এখানে সি দিলাম। এফ প্রাইম সি ইকুয়াল 0, যেখানে সি হচ্ছে কি এ ও বি এর মাঝে অবস্থিত। এটা আমরা আগেই বলেছি আর কি। তাহলে দেখো আমাদের কিন্তু এম ইকুয়াল এম, এটার জন্য কিন্তু রোল থিওরামটা প্রমাণ হয়ে গেল আর কি। এরপর আমাদের দেখতে হবে এম নট ইকুয়াল এম। যখন এম নট ইকুয়াল এম তখন আসলে কি ঘটতে পারে, দেখো যখন এম নট ইকুয়াল এম তখন এ কমা বি এই খোলা ব্যবধিতে অন্ততপক্ষে একটি মান এক্স ইকুয়াল সি পাওয়া যাবে, যেন এফ অফ সি ইকুয়াল কত, স্মল এম হয়। আমরা একবার স্মল এম নিয়ে কাজ করব, অর্থাৎ একবার লঘিষ্ঠ মানের জন্য, একবার আমাদের গরিষ্ঠ মানের জন্য ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এফ অফ সি ইকুয়াল কত হবে, স্মল এম হয়, অর্থাৎ এক্স ইকুয়াল সি বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান কত, এফ অফ সি। তাহলে দেখো আমরা এখানে কি বলতে পারি, যে এখানে লঘিষ্ঠ মান কেন বললাম বলো তো, কারণ এখানে আমরা নিয়েছিলাম কিন্তু স্মল এম। ওকে, যখন ক্যাপিটাল এম নেব তখন কিন্তু এখানে গরিষ্ঠ মান হবে। এখন একটা জিনিস দেখো, এখানে আমাদের মূল নিয়মে যে অন্তরীকরণের ফর্মুলা আমরা জানি, ওই ফর্মুলায় ফেলবো আর কি। তার জন্য আমরা এখানে লিখবো যে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ সি প্লাস এইচ গ্রেটার অর ইকুয়াল এফ অফ সি, এবং লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে তোমার ডান সীমা, ডান অন্তরজ, এটা হচ্ছে বাম অন্তরজ, এফ অফ সি প্লাস এইচ গ্রেটার অর ইকুয়াল এফ অফ সি, একদম সেম জিনিস। এখন বিষয় হচ্ছে
যখন তোমার গরিষ্ঠ মানের হিসাব করবা, গরিষ্ঠ মানের ক্ষেত্রে আমরা জাস্ট কি এই জায়গায় লেস অল ইকুয়াল দিব, আর লঘিষ্ঠ মানের ক্ষেত্রে এখানে কত হবে, দুই জায়গায় গ্রেটার অল ইকুয়াল, আর গরিষ্ঠ মানের জন্য দুই জায়গায় কত হবে, লেস অল ইকুয়াল। এতটুকু মনে রাখতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি করব, এখান থেকে এই এফ অফ সিটাকে আমরা এই পারে নিয়ে চলে আসলাম। তাহলে এই পারে আনলে এখানে কি পাওয়া যাচ্ছে, লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস কত, এফ অফ সি গ্রেটার অল ইকুয়াল 0। এবং একইভাবে এখানেও ঠিক সেম কাজটি করলাম, এই পাশে এফ অফ সি কে আমরা এই পাশে আনলে জাস্ট এই ভ্যালুটাই পাওয়া যাচ্ছে। এখন দেখো আমাদের মূল নিয়মে অন্তরীকরণের ফর্মুলা কি ছিল, মূল নিয়মে অন্তরীকরণের ফর্মুলা অনুসারে আমাদের নিচে একটা এইচ আনতে হবে। এই কারণে আমরা এই 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 পার্টেও আমরা এইচ দ্বারা ভাগ করব বাম পক্ষ ডান পক্ষে, এই পার্টেও আমরা কি এইচ দ্বারা ভাগ করব বাম পক্ষে ডান পক্ষে। এখন দেখো যখন এখানে এইচ দ্বারা ভাগ করব, তাহলে এখানে কত হচ্ছে দেখো, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ গ্রেটার অল ইকুয়াল কত, 0 থাকতেছে। এবং এইবার দেখো আসল খেলা, এখানে লিমিটে কি বলা আছে, দেখো এখানে বলা আছে হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ এর মানে হচ্ছে এখানে এইচ এর ভ্যালুটা কত, 0 এর থেকে কত, 0 এর থেকে ছোট, অর্থাৎ মাইনাস। এখন তুমি যখন নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে কোনো অসমতাকে তুমি গুণ করো বা ভাগ করো, তাহলে অসমতার দিক কি পরিবর্তিত হয় না? তাহলে তুমি যখন এখানে এইচ দ্বারা ভাগ করবা, কিন্তু যেহেতু এখানে লিমিটে বলা ছিল এইচ টেন্ডস টু 0 মাইনাস, মাইনাস এইচ দ্বারা যদি তুমি ভাগ করো মনে মনে সামথিং মাইনাস, তাহলে কিন্তু এই চিহ্নটা দিক পরিবর্তিত হয়ে যাবে। তাহলে এখানে ছিল গ্রেটার অল ইকুয়াল, এখানে কি হয়ে যাবে, লেস অল ইকুয়াল 0। আশা করি তোমরা বুঝছো। এখন দেখো এটাকে আমরা বলতে পারি কি, দেখো এটাকে ডান অন্তরজের ফর্মুলা হয়ে গেল, এইচ টেন্ডস টু 0 প্লাস, যেহেতু তাহলে এখানে এটাকে লিখতে পারি আমরা আর এ প্রাইম সি গ্রেটার অল ইকুয়াল 0। এবং যেহেতু এটা আমাদের বাম অন্তরজের ফর্মুলা, তাহলে লিখবো এখানে কত, এল এ প্রাইম সি কত, লেস অল ইকুয়াল 0। এখন যেহেতু আমাদের ডান অন্তরজ গ্রেটার অল ইকুয়াল বলেছে এবং বাম অন্তরজ আমাদের কি বলেছে, লেস অল ইকুয়াল, তাহলে আমরা কিন্তু এদেরকে বলতে পারি এদের মধ্যে একদম কমন পার্ট কোনটা, দুইটার মধ্যে একদম কমন পার্ট হচ্ছে এ প্রাইম সি ইকুয়াল 0। আমরা কিন্তু সেটের ক্ষেত্রে জানতাম সেটের একটা সমতা বিধি ছিল, ঠিক ওই রকম মনে করতে পারো আর কি। মনে করো সেট জানতাম কি যে এ সাবসেট আর ইকুয়াল যদি বি, আবার বি সাবসেট আর ইকুয়াল এ হয়, তাহলে আমরা বলতে পারতাম কত, এখান থেকে এ ইকুয়াল বি। ঠিক একইভাবে এখানে যখন আসে আমাদের যে ডান অন্তরজ গ্রেটার অল ইকুয়াল 0 এবং কত, বাম অন্তরজ লেস অল ইকুয়াল 0, তাহলে এদেরকে আমরা একত্রিত করে বলতে পারি, দেখো আমরা এখান থেকে বলতে পারি যে এ প্রাইম সি ইকুয়াল 0, যেখানে এই সি এর অবস্থানটা কত, এ ও বি এর মাঝখানে, অর্থাৎ এ লেস দেন সি লেস দেন বি। ওকে, আশা করি এতটুকু তোমরা বুঝছো আর কি। তো আমরা কি করলাম, জাস্ট এই যে এম নট ইকুয়াল এম এর জন্য লঘিষ্ঠ মানের পার্টটা আমরা ক্যালকুলেশন করে ফেললাম। এবার আমরা গরিষ্ঠ মানের জন্য আর কি আমরা এবার প্রমাণ করে দেখাবো। ওকে, তো দেখো যদি আমরা গরিষ্ঠ মানের জন্য প্রমাণ করি, তাহলে আমরা কি পাবো, যখন এম নট ইকুয়াল এম, তখন দেখো কি হবে, এ কমা বি খোলা ব্যবধিতে এমন একটি মান এক্স ইকুয়াল সি পাওয়া যাবে যেন এফ অফ সি ইকুয়াল কত হয়, এফ অফ সি ইকুয়াল ক্যাপিটাল এম হয়। যখন ক্যাপিটাল এম, তখন কি হবে বলতো, এটার গরিষ্ঠ মানের হিসাব করতেছি আমরা, তাই লিখবা অর্থাৎ এ কমা বি ব্যবধিতে এক্স ইকুয়াল সি বিন্দুতে, এক্স ইকুয়াল সি বিন্দুতে ফাংশনটির গরিষ্ঠ মান কত হবে, এফ অফ সি। একদম ঠিক আগেরটার মতোই লেখা, শুধুমাত্র লঘিষ্ঠ জায়গায় গরিষ্ঠ, স্মল এম এর জায়গায় হচ্ছে ক্যাপিটাল এম। ওকে, এখন তাহলে আমি আগে বলছিলাম কি, যখন আমরা ক্যাপিটাল এম গরিষ্ঠ মান হিসাব করব, তখন কিন্তু এখানে কি থাকবে, তখন এখানে লেস অল ইকুয়াল থাকবে। এখন প্রশ্ন করতে পারো যে কেন আমরা গরিষ্ঠ মানের ক্ষেত্রে লেস অল ইকুয়াল দিলাম আর লঘিষ্ঠ মানের ক্ষেত্রে কেন আমরা গ্রেটার অল ইকুয়াল দিলাম? আমরা যখন লঘিষ্ঠ গরিষ্ঠ মান বের করি, তখন কিন্তু আমরা জানি, আমরা যখন যদি মান সন্ধি বিন্দুগুলো বের করতাম, বের করে আমাদের কি এফ ডাবল প্রাইম এক্স যখন ভ্যালুগুলো বসাতাম, ওই ভ্যালুটা যদি 0 এর থেকে আমাদের ছোট হতো, সেক্ষেত্রে কি থাকতো বলতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কি পাওয়া যেত, গরিষ্ঠ মান পাওয়া যেত। আর 0 এর থেকে বড় হলে কি পাওয়া যেত, আমাদের লঘিষ্ঠ মান পাওয়া যেত। ঠিক সেই কারণেই গরিষ্ঠ মানের ক্ষেত্রে আমরা এখানে লেস অল ইকুয়াল ইউজ করেছি, আর লঘিষ্ঠ মানের ক্ষেত্রে আমরা কি এখানে গ্রেটার অল ইকুয়াল ইউজ করেছি। ওকে, তাহলে দেখো এখানে কত হবে, লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ সি প্লাস এইচ লেস অল ইকুয়াল কত, এফ অফ সি। একইভাবে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ সি প্লাস এইচ লেস অল ইকুয়াল কত, এফ অফ সি। একদম সিমিলারলি আগের মতোই ক্যালকুলেশন, এফ অফ সিটাকে তোমরা এই পাশে নিয়ে চলে আসবা, এখানেও টুক এফ অফ সিটাকে তোমরা এই পাশে নিয়ে চলে আসবা, তাহলে থাকবে এখানে এই পার্টটা, এরপরের পার্ট হচ্ছে এইচ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এইচ দ্বারা এখানে ভাগ করলে কত হয় দেখো, লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই কত, এইচ লেস অল ইকুয়াল 0। এবং লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ গ্রেটার অল ইকুয়াল কত হবে, 0 হবে। কেন গ্রেটার অল ইকুয়াল বলতো, কারণ এই যে আগের পার্টেই আলোচনা করছিলাম, এখানে ছিল লেস অল ইকুয়াল, চিহ্ন দিকটা পরিবর্তন হয়ে গেল। কেন পরিবর্তন হলো,
কারণ এখানে বলছে এইচ টেন্স টু জিরো মাইনাস, অর্থাৎ সামথিং নেগেটিভ মান দিয়ে তুমি ভাগ করতেছো, তো নেগেটিভ মান দিয়ে গুণ বা ভাগ করলে কি চিহ্নটা দিক পরিবর্তন হয়ে যায়। এই কারণে এই লেস অল ইকুয়ালটা আমাদের এখানে হয়ে গেল হচ্ছে কত, এখানে গ্রেটার অল ইকুয়াল। ওকে, আমার কাছে মনে হয় বুঝছো। তাহলে এই পার্টকে আমরা বলতে পারি, দেখো এখানে বলতে পারি আমরা যে যেহেতু এখানে প্লাস, তার মানে ডান অন্তর, অর্থাৎ আর এফ আই প্রাইম সি লেস অল ইকুয়াল জিরো এবং এল এফ প্রাইম সি কত, গ্রেটার অল ইকুয়াল জিরো। ঠিকই ভাবে ওই সমতা বিধি অ্যাপ্লাই করলে আমরা এখানে কি বলতে পারি, এদের মধ্যে কমন পার্ট হচ্ছে এ প্রাইম সি ইকুয়াল জিরো, যেখানে এ লেস দ্যান কত, সি লেস দ্যান বি, অর্থাৎ এ ও বি এর মাঝে আর কি সি এর অবস্থানটা। এটাই কিন্তু তোমার রোলের উপপাদ্যের প্রমাণ। আমরা এখানে লিখে দেবো কত, দেখো আমরা লিখবো হচ্ছে এটা প্রুফড। দেখো আমার কাছে মনে হয় খুবই সহজ ছিল এই থিওরামটা। আর এই থিওরামটা তোমরা যদি একবার করো আর কি প্র্যাকটিস, প্রথমে মনে হতে পারে যেটা মুখস্থ করতে হবে বা বাংলা লেখা, একবার লেখার পরে বিশ্বাস করো, একবার তুমি মনোযোগ দিয়ে লেখো, তোমার কিন্তু অনায়াসে এটা মনে থাকবে।